ম্যাম 30 জনের মতো ম্যাম। 32 না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর 1-2 মিনিট একটু ওয়েট করি, বাকিরা আসুক। রুয়েটের এদিকে কারেন্টের খুব প্রবলেম হচ্ছে বুঝছো, কারেন্ট বারবার যাচ্ছে দিনের বেলা, ক্লাস কন্টিনিউ করতে মুশকিল। একটু আগে কারেন্ট গেছিল, এখনই আসলো। ক্লাসের মাঝখানে থাকলেই হয়। চার্জে দাও। আচ্ছা তোমাদের 39 জন মানে 39 মতো হয়েছে, শুরু করে দিই। হ্যাঁ 10:25 প্রায় বেজে গেছে। আচ্ছা তোমাদের এই সাবজেক্টের নাম হচ্ছে ফিজিক্যাল মেটালার্জি। তা আমি যেটা বলছিলাম যে আমি তোমাদেরকে নেব কার্বোরাইজিং থেকে।
বাবু এই যে লিখে হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ আমার বাসায় তো কারেন্ট যাচ্ছে আর আসতেছে, কি যে হবে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আজকে শুরু করব কেস হার্ডেনিং দিয়ে। কেস হার্ডেনিংটা কি প্রথমে আমরা সেটা একটু জেনে নেব। কেস হার্ডেনিং এটা হচ্ছে একটা হিট ট্রিটমেন্ট প্রসেস। হিট ট্রিটমেন্ট কি সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, যে কোনো একজন কথা বলবো আমার সাথে একটু। হ্যাঁ, হিট ট্রিটমেন্টের কতটুকু বা কি অংশ পড়া হয়েছে এর মধ্যে তোমাদের? ম্যাম আমাদের আয়রন সিমেন্টাইট যে ফেজ ডায়াগ্রামটা সেটা পড়ানো শুরু হয়েছিল ম্যাডাম। আচ্ছা, ফেজ ডায়াগ্রাম পড়ানো শুরু হয়েছে, কয়টা ক্লাস হয়েছে? ম্যাডাম 2টা ক্লাস হয়েছে, এর মধ্যে একটাতে ছিল হচ্ছে সব মানে বেসিক গুলো, আর আরেকটাতে ম্যাডাম ওই যে ফেজ ডায়াগ্রামটা শুরু করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে হিট ট্রিটমেন্ট এই অংশটা তো তোমরা এখনই শুরু করতে পারোনি, তাই তো? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হিট ট্রিটমেন্ট কি এ ব্যাপারে তোমাদের আইডিয়া কতটুকু আছে আমাকে কেউ একজন একটু এক্সপ্লেন করো, তাহলে আমার শুরু করতে সুবিধা হবে। ম্যাম সাইকেল ওয়াইজ হিটিং এবং কুলিং এর মাধ্যমে যে টেম্পারিংটা করা হয় সেটাই হিটিং। হ্যাঁ, টেম্পারিং করা হয় বলতে, হ্যাঁ ঠিক আছে, আমরা একটা মেটেরিয়ালকে যদি হাই টেম্পারেচারে নিয়ে যাই, তারপর হাই টেম্পারেচারে বেশ কিছুক্ষণ ধরে ধরে রাখলাম, এরপরে আবার কুল করলাম, তো এই রকম একটা প্রোফাইলের মধ্যে দিয়ে যখন একটা স্যাম্পল পাস হবে, তখন আমরা সেই প্রসেস বা সেই প্রোফাইলকে কি বলবো? হিট ট্রিটমেন্ট প্রসেস। এখন আসো, যে হিট ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে। ও আচ্ছা, হিট ট্রিটমেন্টটা কেন করা হয় এটা তো আমাদেরকে জানতে হবে। হিট ট্রিটমেন্ট করা হয় যে আমরা একটা ডিজায়ার্ড প্রপার্টি পেতে চাচ্ছি, সেই জন্য হিট ট্রিটমেন্ট করা হয়। এখন ডিজায়ার্ড প্রপার্টিটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমি হাই স্ট্রেংথ চাচ্ছি, কিংবা হাই হার্ডনেস চাচ্ছি, কিংবা আমি হাই স্ট্রেংথ হাই হার্ডনেস এটার একটা কম্বিনেশন চাচ্ছি, কিংবা হাই স্ট্রেংথ হাই টাফনেস এই দুটো প্রপার্টি একসাথে চাচ্ছি। হ্যাঁ, তো এই সব কিছুকে একসাথে পাওয়ার জন্য বা ডিজায়ার্ড একটা প্রপার্টি পাওয়ার জন্য আমরা কি করি? হিট ট্রিটমেন্ট করি। এবং ডিজায়ার্ড প্রপার্টি আমরা কেন পেতে চাই? আমরা ডিজায়ার্ড প্রপার্টি পেতে চাই কারণ আমরা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য ওই প্রপার্টিটা জরুরি। যেমন ধরো আমরা যদি একটা স্টিল স্ট্রাকচারের কথা বলি, যেমন একটা ব্রিজের কথা যদি আমরা বলি, তাহলে কি ব্রিজের যে পরিমাণ লোড পড়বে, তো সেই ডিজাইন অনুযায়ী আমাকে কি করতে হবে? ব্রিজটা বানাতে হবে। এখন ব্রিজটা যদি আমাকে সেভাবে বানাতে হয়, তাহলে আমার কম্পোনেন্ট ম্যাটেরিয়াল গুলোর প্রপার্টি অবশ্যই সেরকম হতে হবে। এখন কম্পোনেন্ট ম্যাটেরিয়াল গুলোর প্রপার্টি আমি কিভাবে ডিফাইন করব বা কিভাবে নির্দিষ্ট করব? এটা আমরা করতে পারি হিট ট্রিটমেন্টের মাধ্যমে অথবা স্পেসিফিক কম্পোজিশন মেনটেন করে। এখন আসো, তাহলে আমরা বিল্ডিং এর জন্য যে স্টিল গুলো ইউজ করব বা যে কাস্ট আয়রন গুলো ইউজ করব, সেগুলোর
প্রপার্টি কিরকম হবে। হ্যাঁ, তো এটাও আমাকে কিভাবে ডিফাইন করতে হবে, এর স্ট্রাকচার থেকে ডিফাইন করতে হবে এবং কম্পোজিশন থেকে ডিফাইন করতে হবে। আচ্ছা, তো স্ট্রাকচার, কম্পোজিশন এই সবকিছুই আমাকে নির্ধারণ করে দেবে এর ডেফিনিট প্রপার্টি। এখন আসো যে আমরা হিট ট্রিটমেন্টের যে বিভিন্ন প্রসেস আছে সেগুলোর মধ্যে ফার্স্ট যে প্রসেস যেটার কথা সবসময় আমরা শুনি বা বলি সেটা হচ্ছে অ্যানিলিং। অ্যানিলিং, এরপরে আছে কি জানি বলে, অ্যানিলিং, কুয়েঞ্চিং, অস্টেম্পারিং, মারটেম্পারিং, নরমালাইজিং, হ্যাঁ, এবং এরপরে একটা আসে সেটা হচ্ছে কেস হার্ডেনিং, এবং আমরা আজকে পড়বো কেস হার্ডেনিং নিয়ে। এখন কেস হার্ডেনিং এই শব্দটাতেই কিন্তু আমরা একটু আইডিয়া পেয়ে যাচ্ছি যে জিনিসটা আসলে কি বা কি চাচ্ছে বা কি বলছে। কেস হার্ডেনিং তার মানে কি, একটা কম্পোনেন্টের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে কেস থাকবে বা আউটার লেয়ার, কেস বা আউটার লেয়ার থাকবে, আর আরেকটা অংশ থাকবে যেটা হচ্ছে ইনার লেয়ার, এবং ইনার লেয়ারকে আমরা বলবো আব্দুল্লাহ, তুমি এটা শুরু করো। হ্যাঁ, তুমি এটা শুরু করতে পারবে? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি। একসাথে কারেন্ট যাচ্ছে, অন্যদিকে আমার ছেলের ক্লাসও শুরু হয়েছে আজকে থেকে, দিয়ে ওর ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আসো। আমি কোথায় ছিলাম? কার্বোরাইজিং এ, তাই তো? কেস হার্ডেনিং। ইনার লেয়ার। আচ্ছা, হ্যাঁ, কেস হার্ডেনিং এ। আচ্ছা, তাহলে কেস হার্ডেনিং কি? কেস হার্ডেনিং হচ্ছে একটা হিট ট্রিটমেন্ট প্রসেস যেখানে আমরা একটা সফট কোর তৈরি করব, সফট অ্যান্ড টাফ কোর তৈরি করব, আর একই সাথে হার্ড এবং ওয়ার রেজিস্ট্যান্ট কেস তৈরি করব। তাহলে এই যে কেস হার্ডেনিং প্রসেস, এই কেস হার্ডেনিং প্রসেসকে বা এই টোটাল প্রসেসকে কিন্তু আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি বা কয়েকটা ভাবে কেস হার্ডেনিং করতে পারি। যেমন কার্বোরাইজিং, নাইট্রাইডিং, সায়ানাইডিং, ফ্লেম হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং। বেসিক্যালি এই 5টা উপায়ে কেস হার্ডেনিং করা যায়। এর মধ্যে প্রথম 3টা উপায় যেটা, সেটা হচ্ছে কি কার্বোরাইজিং, নাইট্রাইডিং আর সায়ানাইডিং। তো এই 3টা যে প্রসেস, এই 3টা প্রসেসের মাধ্যমে কিন্তু আমি যে স্টিলটার কার্বোরাইজিং করব সেই স্টিলের কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে। কারণ কার্বোরাইজিং এ কথাটা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কি কার্বনের পার্সেন্টেজের একটা ভেরিয়েশন আসবে। স্টিলের যে কেস বা সারফেস, সে সারফেসের মধ্যে কার্বন ইন্ট্রোডিউস করানো হবে বা কার্বনকে অ্যাড করা হবে। তার মানে স্টিলকে অবশ্যই রাখতে হবে একটা কার্বন কন্টেনিং এনভায়রনমেন্টে। কার্বন কন্টেনিং এনভায়রনমেন্টে স্টিলকে হিট ট্রিটমেন্ট করা হবে। যদি কার্বন কন্টেনিং এনভায়রনমেন্টে স্টিলকে হিট ট্রিটমেন্ট করা হয়, তখন কি হবে, স্টিলের সবসময় অ্যাফিনিটি থাকে কার্বনের প্রতি বা আয়রনের অ্যাফিনিটি থাকে
কার্বনের প্রতি। সো স্টিলের এই আয়রন কি করবে, কার্বনকে অ্যাট্রাক্ট করবে এবং কার্বন কি হবে, স্টিলের সারফেসের মধ্যে প্রবেশ করবে এবং ধীরে ধীরে সেটা ডিফিউজ হয়ে ভেতরের দিকে যাবে। এখন কতটুকু ভেতরের দিকে যাবে সেটা ডিপেন্ড করবে আমি কতক্ষণ হিট ট্রিটমেন্ট করছি বা কার্বনের পার্সেন্টেজ কতটুকু আছে স্টিলের বাইরে, এটার উপরে। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে কি নাইট্রাইডিং। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে নাইট্রাইডিং। এখন আপনি কি ম্যাম স্ক্রিন শেয়ার করছেন কি ম্যাম? না না, আমি স্ক্রিন শেয়ার করি না, কিন্তু আমি কিন্তু এমনি বলছি, তোমরা জাস্ট শোনো। নেক্সট স্টেপ হচ্ছে নাইট্রাইডিং। এখন নাইট্রাইডিং কি, নাইট্রাইডিং দেখো নামটা একটু শোনো। নাইট্রাইডিং এর মাধ্যমে কি করা হয়, নাইট্রোজেনকে ইন্ট্রোডিউস করা হয় স্টিলের সারফেসের মধ্যে। এরপরে নেক্সট হচ্ছে কার্বোনাইট্রাইডিং বা সায়ানাইডিং। কার্বোনাইট্রাইডিং একটা প্রসেস আর সায়ানাইডিং হচ্ছে আরেকটা প্রসেস। তো কার্বোনাইট্রাইডিং যখন করা হয় তখন কার্বন আর নাইট্রোজেন এই দুটো জিনিসকে একসাথে স্টিলের সারফেসে ইন্ট্রোডিউস করা হয় বা স্টিলের মধ্যে প্রবেশ করানো হয়। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে ইন্ডাকশন হার্ডেনিং আর ফ্লেম হার্ডেনিং। ইন্ডাকশন হার্ডেনিং আর ফ্লেম হার্ডেনিং এই দুটো মেথডে কিন্তু স্টিলের কম্পোজিশন চেঞ্জ হয় না। প্রথম তিনটাতে আমরা কি দেখলাম, যে স্টিলের কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, কার্বন প্রবেশ করানো হচ্ছে কিংবা নাইট্রোজেন প্রবেশ করানো হচ্ছে অথবা কার্বন আর নাইট্রোজেন একসাথে প্রবেশ করানো হচ্ছে। আর এখন আমরা যেটা দেখছি ইন্ডাকশন হার্ডেনিং আর ফ্লেম হার্ডেনিং এই দুটোতে কি করা হবে, কার্বন নাইট্রোজেন এগুলোর ব্যাপার থাকবে না, এগুলোতে জাস্ট সিম্পল হিট আপ করা হবে একটা ডেফিনিট টেম্পারেচার পর্যন্ত বা একটা ডেফিনিট ফেজ পর্যন্ত হিট আপ করা হবে, এরপরে সাডেন কুল করা হবে এবং এইভাবে কুলিং এর মাধ্যমে আমরা কি পাবো, একটা হার্ড কেস পাবো। ওকে, তাহলে এখন আমরা একটু, আমাকে 2 মিনিট সময় দাও তোমরা। জি ম্যাম। আচ্ছা, এখন আসো তাহলে আমরা প্রথমে আজকে শুরু করব কার্বোরাইজিং দিয়ে। এখন আমরা আরেকটা জিনিস একটু জেনে নিই যে কার্বোরাইজিং বা এই হিট ট্রিটমেন্ট গুলো স্পেসিফিক কোন টাইপের অ্যাপ্লিকেশনের জন্য খুব বেশি ইউজ হয়। আমরা যদি একটা শ্যাফটের কথা চিন্তা করি, ধরো যে কোনো একটা ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করো, সেটা হতে পারে তোমার বাস, ট্রাক বা সিম্পল একটা অটোরিকশার কথা চিন্তা করো। তো অটোরিকশাতে কি থাকে, একটা শ্যাফট থাকে, তো শ্যাফটের দুই প্রান্তে কি থাকে, শ্যাফটটা বেয়ারিং এর সাথে কানেক্টেড থাকে, তাই তো? এই ইঞ্জিনের সাথে শ্যাফট কানেক্টেড থাকে, তারপর সেই শ্যাফটের সাথে বেয়ারিং এবং হুইল কানেক্টেড থাকে। এইভাবে
তোমার ইঞ্জিন থেকে যে এনার্জি সেটা শ্যাফটে যায়, শ্যাফট ঘুরতে থাকে এবং শ্যাফট থেকে সেটা বেয়ারিং এ যায় এবং বেয়ারিং এর সাথে কানেক্টেড থাকে হুইল, এরপরে হুইল ঘোরে। এখন আমরা যে শ্যাফটটা ইউজ করছি অটোরিকশার ক্ষেত্রে, এই শ্যাফটটার কিন্তু অবশ্যই একটা সফট বা টাফ কোর থাকতে হবে আর ওয়্যার রেজিস্ট্যান্ট বা হার্ড সারফেস বা কেস থাকতে হবে। এখন আসো যে আমরা কেন এই দুটো প্রপার্টি চাচ্ছি শ্যাফটের। এই শ্যাফটের যদি এই দুটো প্রপার্টি না থাকে তাহলে কি হবে, শ্যাফটটা অল্প কিছুদিন পর পরই ফেল করবে। কেন ফেল করবে? এখন প্রথমে আসো যে আমরা যদি একটা জিনিসকে বলি যে জিনিসটা টাফ, আসলে টাফ মানে কি বা টাফনেসটা কি? টাফনেস হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাবজর্ব এনার্জি বিফোর ফ্র্যাকচার, ability to absorb energy বা ability to absorb shock load। এখন যখন গাড়ি রাস্তাঘাটে চলে তখন কি হয়, বিভিন্ন সময় হার্ড ব্রেক কষতে হয়, একটা শ্যাফট ঘুরতেছে, গাড়ি যখন রানিং এ থাকে তখন শ্যাফট ঘুরতেছে, হঠাৎ করে যখন হার্ড ব্রেক করা হলো বা নর্মাল ব্রেকই করা হলো তখন কি হলো যে একটা শক লোড, মানে শ্যাফটটা তোমার হাই স্পিডে ছিল, তারপর হঠাৎ করে তাকে থেমে যেতে হচ্ছে। তার মানে কি, তার উপরে একটা ইম্প্যাক্ট লোড বা শক লোড আসতেছে, চলতে হঠাৎ করে থেমে যেতে হচ্ছে। তো হঠাৎ করে যখন থেমে যেতে হচ্ছে তখন কি হচ্ছে, একটা ইম্প্যাক্ট আসতেছে সেই শ্যাফটের উপরে। এখন এই ইম্প্যাক্টটাকে সহ্য করার বা এই শকটাকে সহ্য করার, অ্যাবজর্ব করার জন্য ওকে কি হতে হবে, টাফ হতে হবে। এখন টাফ হওয়ার জন্য, ওই শ্যাফটটাকে টাফ তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, ওই শ্যাফটের যে ইনার এরিয়া আছে বা ইনসাইড ভিতরের যে কোর আছে সেই কোরটাকে করতে হবে সফট এবং টাফ। আরেকটা জিনিস লাগবে শ্যাফটের ক্ষেত্রে, শ্যাফটটা কিসের সাথে কানেক্টেড আছে, শ্যাফটটা বেয়ারিং এর সাথে কানেক্টেড আছে। তার মানে কি, শ্যাফটের সাথে বেয়ারিং এর কন্টিনিউয়াস ফ্রিকশন হচ্ছে। এখন শ্যাফটের সাথে বেয়ারিং এর যখন কন্টিনিউয়াস ফ্রিকশন হয় তখন আসলে কি হয়, কি হয় বলতো? ফ্রিকশনে কি হবে? ক্ষয় হবে। হ্যাঁ, ক্ষয় হবে। এখন এই ক্ষয় যদি বেশি হয় তাহলে কি হবে, কিছুদিন পরে তোমার শ্যাফটটা কি হয়ে যাবে, শ্যাফটের মাথাটা বা শ্যাফটের যে অংশটা বেয়ারিং এর সাথে কানেক্টেড আছে সেই অংশটা ক্ষয় হয়ে একদম চিকুন হয়ে যাবে, থিন হয়ে যাবে এবং একসময় কি হবে, শ্যাফটটা ফেল করবে। তো তার মানে কি, এখন একদিকে হচ্ছে যে শক লোড অ্যাবজর্ব করতে হবে, অন্যদিকে এই ফ্রিকশনে কি হতে হবে, ফ্রিকশনকে রেজিস্ট করতে হবে। এখন এই ফ্রিকশনকে রেজিস্ট করতে হলে কি হতে হবে, মানে ম্যাটেরিয়ালের মধ্যে কোন কোয়ালিটি থাকতে হবে বলো তো? ম্যাটেরিয়ালকে হতে হবে হার্ড, নাকি? হার্ড ম্যাটেরিয়ালের ক্ষয় কম হয় নাকি বেশি হয়? ম্যাডাম বেশি হয় ম্যাডাম। একটু বেশি হয়। হার্ড ম্যাটেরিয়ালের বেশি হবে ম্যাডাম। বেশি না, ক্ষয় কম হবে। একটা ম্যাটেরিয়ালকে যখন আমরা বলবো উইয়ার রেজিস্ট্যান্ট বা ফ্রিকশনের কারণে যে ক্ষয়টা হচ্ছে সে ক্ষয়কে রেজিস্ট করার জন্য যে প্রপার্টি সেটাকে আমরা বলবো উইয়ার রেজিস্ট্যান্ট। তো এখন তাহলে উইয়ার রেজিস্ট্যান্ট যে প্রপার্টি, এই প্রপার্টিটা পেতে হলে ম্যাটেরিয়ালকে কি হতে হবে, ম্যাটেরিয়ালকে হার্ড হতে হবে। এখন একই সাথে শ্যাফটের জন্য তাহলে দুটো প্রপার্টি দরকার, একটা হচ্ছে এর হার্ড সারফেস দরকার যাতে করে তোমার শ্যাফটের ফ্রিকশনের জন্য ক্ষয় কম হয়, অন্যদিকে এই শ্যাফটটাকে কি করতে হবে, শক লোড অ্যাবজর্ব করতে হবে। তার মানে একই সাথে দুটো অপোজিট প্রপার্টি লাগবে, একটা হচ্ছে সফটনেস লাগবে বা টাফনেস লাগবে আর আরেকটা হচ্ছে হাই হার্ডনেস লাগবে। এখন এই দুটো প্রপার্টি একই সাথে কখনোই একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে না যদি আমরা হিট ট্রিটমেন্ট করি বা কার্বোরাইজিং করি। এখন কার্বোরাইজিং এর মাধ্যমে তাহলে কি হবে, আমরা এই দুটো প্রপার্টিকে ডেভেলপ করতে পারবো। কিভাবে ডেভেলপ করতে পারবো, যে ইনিশিয়ালি আমরা যে ম্যাটেরিয়ালটা নিব সেই ম্যাটেরিয়ালটাতে কার্বনের পার্সেন্টেজ থাকবে খুবই কম, ধরো কার্বনের পার্সেন্টেজ থাকবে 0.2% বা তার নিচে এরকম। তো তারপরে কি করা হবে, এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে কার্বন কন্টেনিং একটা এনভায়রনমেন্টের মধ্যে রেখে হিট ট্রিটমেন্ট করতে হবে। এখন হিট ট্রিটমেন্ট যখন করা হবে তখন কি হবে, কার্বন ঢুকে যাবে স্টিলের সারফেসের মধ্যে এবং স্টিলের সারফেসের
একটা ডেফিনিট ডেপথ পর্যন্ত আমরা কার্বনকে ইন্ট্রোডিউস করব, যাতে করে ভেতরের কোরটা থাকে কি সফট, কারণ 0.2% স্টিল আমরা ইউজ করতেছি, তো ভেতরে তো 0.2%ই থাকতেছে। সো 0.2% যদি থাকে তাহলে সেটা হবে সফট অ্যান্ড টাফ। আর বাইরে যেহেতু আমি কার্বন ইন্ট্রোডিউস করে দিচ্ছি, তো কার্বন যখন বেশি বেশি থাকবে তখন সেই স্টিলটা হয়ে যাবে হার্ড। তো বাইরের কেজে কার্বনের পার্সেন্টেজ যখন বেড়ে যাবে তখন সেটা হবে কি হার্ড, কেসটা হবে হার্ড। বাইরে যখন কার্বনের পার্সেন্টেজ 1 এর ওপর উঠবে, যেমন 0.2% আছে ধরো ভেতরে, কিন্তু কার্বোরাইজিং এর মাধ্যমে আমরা বাইরে কার্বন যেটা ডেভেলপ করছি সেটা ধরো হলো 1% বা 1.2%, তাহলে কিন্তু এটা খুবই হার্ড হয়ে যাবে এবং কাস্ট আয়রনের কাছাকাছি চলে যাবে এর হার্ডনেস। এবং এইভাবে কি করব আমরা কেজ হার্ডেনিং এর মাধ্যমে তৈরি করব হাই হার্ডনেস এবং হাই টাফনেস ম্যাটেরিয়াল একই সাথে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আজকে কিন্তু আমি তোমাদেরকে ওভারঅলটা এমনি বলছি, হ্যাঁ, আর এর পরের দিন যেটা করবো সেটা হচ্ছে যে স্লাইড বানায়ে এই ব্যাপারগুলোকে আর একটু ডেপথে নিয়ে যাব। আচ্ছা ম্যাম। আচ্ছা, এরপরে আমি এখন যেটা বলছি এটা হচ্ছে বেসিক জিনিস, হ্যাঁ, এবং এই জিনিসগুলাই কিন্তু তোমাদের মনে থাকবে। আর এর পরের ক্লাসে যেগুলো পড়াবো ওগুলো হচ্ছে যে পরীক্ষার খাতায় লেখার জন্য। আচ্ছা, এখন এরপরে আসো, আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে নাইট রাইডিং। এখন নাইট রাইডিং যখন আমরা করব, নাইট রাইডিং কিন্তু করতে অনেক সময় লাগে। নাইট রাইডিং করতে কার্বোরাইজিং এর চাইতে অনেক বেশি সময় লাগে, এবং কার্বোরাইজিং হচ্ছে একটা সস্তা প্রসেস, খুবই একটা চিপ প্রসেস। খুব অল্প সময়ের মধ্যে তুমি তোমার ডিজায়ার্ড প্রপার্টি পেয়ে যাবে, কিন্তু খরচটা হবে কম। অন্যদিকে তুমি যদি নাইট রাইডিং করতে চাও তাহলে একটা ফার্নেস লাগবে তোমার, মানে যেই ফার্নেসের মধ্যে তুমি নাইট্রোজেন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। আর নাইট্রোজেন এনভায়রনমেন্ট তো নরমালি তুমি ক্রিয়েট করতে পারবে না। নাইট্রোজেনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে তোমাকে নাইট্রোজেনের একটা সোর্স দিতে হবে, তাই না? যেমন কার্বনের সোর্স হিসেবে তুমি কোল ইউজ করতে পারো, কিন্তু নাইট্রোজেনের সোর্স হিসেবে তো তুমি নাইট্রোজেন ইউজ করতে পারবে না। তখন তোমাকে অ্যাড করতে হবে অ্যামোনিয়া বা এই টাইপের কোনো একটা গ্যাস যেখানে নাইট্রোজেনের সোর্স থাকবে। এরপরে যখন আমরা সায়ানাইডিং বা কার্বোনাইট্রাইডিং এটাতে যাব, তখন কি হবে, সায়ানাইডিং এ হচ্ছে যে তোমাকে একটা সলিউশন ইউজ করতে হবে, একটা লিকুইড বাথ ইউজ করতে হবে। তো সেই লিকুইড বাথের মধ্যে কার্বন এবং নাইট্রোজেন দুটোই থাকবে, এবং এখানে একটা সায়ানাইড সল্ট থাকবে, যেমন আমরা সোডিয়াম সায়ানাইড বা ক্যালসিয়াম সায়ানাইড এরকম সল্ট ইউজ করতে পারি। তো সায়ানাইডিং এর ক্ষেত্রে আমরা তাহলে কি ইউজ করব, একটা সায়ানাইড সল্ট ইউজ করব। অবশ্যই এই সায়ানাইড সল্টটা কিন্তু হ্যাজার্ডাস, হেলথ হ্যাজার্ডাস। এই জন্য সায়ানাইডিং এর যে প্র্যাকটিস এটা খুবই কম করা হয় এখন। এরপরে সায়ানাইডিং আর কার্বোনাইট্রাইডিং দুটোতে কিন্তু তোমার কাজ একই, কার্বন আর নাইট্রোজেনকে সারফেসে ইন্ট্রোডিউস করানো হবে, কিন্তু দুটো প্রসেস কিন্তু ডিফারেন্ট। সায়ানাইডিং এর ক্ষেত্রে একটা বাথ ইউজ করা হবে, আর কার্বোনাইট্রাইডিং এর ক্ষেত্রে কিন্তু বাথ ইউজ করা হবে না। কার্বোনাইট্রাইডিং এর ক্ষেত্রে কার্বনের সোর্স হিসেবে দুটো জিনিস ধরো ইউজ করা হবে, যেমন তুমি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইউজ করতে পারো, আর আরেকটা সোর্স ইউজ করতে পারো তুমি নাইট্রোজেনের সোর্স অ্যামোনিয়া। কার্বনের সোর্স হিসেবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড কিংবা ন্যাচারাল গ্যাস, আর ওইদিকে নাইট্রোজেনের সোর্স হিসেবে তুমি ইউজ করতে পারো অ্যামোনিয়া। তো তাহলে সায়ানাইডিং আর কার্বোনাইট্রাইডিং এর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে, সায়ানাইডিং এ কার্বন আর নাইট্রোজেনের যে সোর্স এটা হচ্ছে তোমার লিকুইড, আর অন্যদিকে কার্বোনাইট্রাইডিং এ কার্বন আর নাইট্রোজেনের সোর্স এই দুটোই হবে কিন্তু গ্যাসিয়াস। তো গ্যাসিয়াস যখনই আসবে তখনই কিন্তু এখানে কস্টের একটা ব্যাপার স্যাপার থাকে, এবং তোমাকে একটা ক্লোজড এনভায়রনমেন্ট ইউজ করতে হবে। মানে ক্লোজ এনভায়রনমেন্ট মানে ধরো একটা ক্লোজড ফার্নেস ইউজ করতে হবে, যেখানে লিকেজের কোনো ব্যাপার স্যাপার থাকবে না। হ্যাঁ, এই জিনিসগুলা একটু মেনটেন করতে হবে যখন আমরা গ্যাসিয়াস এনভায়রনমেন্ট ইউজ করব। এরপরে নেক্সট আসো ফ্লেম হার্ডেনিং।
তো ফ্লেম হার্ডেনিং আসলে কি? আচ্ছা, তোমাদেরকে যে আয়রন কার্বন ডায়াগ্রাম পড়ানো হয়েছে বা দেখানো হয়েছে, সেখানে অস্টেনাইট ফেজ বলে একটা ফেজ দেখানো হয়েছে, তোমরা পড়েছো? জি ম্যাম। অস্টেনাইট দেখানো হয়েছে? জি ম্যাম, শুরু করা হয়েছিল ম্যাডাম অস্টেনাইটের দিকে। হ্যাঁ, জি ম্যাডাম, শেষ হয়নি ওটা পড়ানো ম্যাডাম। আচ্ছা, অস্টেনাইট ফেজটা কি বলো তো? বা গামা ফেজ, অস্টেনাইট বা গামা ফেজ কি জানো, কতটুকু জানো তোমরা এটার ব্যাপারে? আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমরা নিশ্চয়ই তোমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেটাতে নিশ্চয়ই তোমরা ডিটেইলস জেনে নিবে। আমি শুধু ফেজটার কথা বলছি। যেমন স্টিলের বিভিন্ন ধরনের ফেজ থাকে। যেমন গামা ফেজ, আলফা ফেজ। আলফাকে বলা হয় ফেরাইট আর গামাকে বলা হয় অস্টেনাইট ফেজ। তো ফ্লেম হার্ডেনিং এ কি করা হবে? একটা ফ্লেম ইউজ করা হবে, একটা ফ্লেম সোর্স। এখানে হিট সোর্স হিসেবে আগের যে মেথড গুলো, যেমন কার্বোরাইজিং এ একটা হিট সোর্স থাকবে, নাইট্রাইটিং এ ধরো একটা ফার্নেস ইউজ করা হবে, সেখানে একটা হিট সোর্স থাকবে, সায়ানাইডিং এ তো সায়ানাইড বাথ থাকবে, সেই সায়ানাইড বাথটা হিটেড হবে, কার্বোনাইট্রাইডিং এ তোমার হিট সোর্স থাকবে। তো একই ভাবে এখানে আসলে নিচে আছে ফ্লেম হার্ডেনিং। তো ফ্লেম হার্ডেনিং এ এখানে হিট সোর্স হিসেবে তোমাকে ফ্লেম ইউজ করতে হবে। তো ফ্লেম দিয়ে কি করা হবে? যেমন তোমরা কি জানি বলে, অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম দেখছো না? বা তো টর্চ দিয়ে যে ফ্লেম গুলো তৈরি করে ওয়েল্ডিং শপে বা বিভিন্ন জায়গায়, এগুলো তো সবাই দেখছো, রাস্তাঘাটে তো দেখা যায় জয়েন্টের জন্য যে এই ফ্লেম গুলো তৈরি করে। তো এই যে ফ্লেম গুলোর ব্যাপার স্যাপার আছে, এই ফ্লেম গুলো কি করা হবে? ফ্লেম হার্ডেনিং এর সময় ইউজ করা হবে। তো টর্চ দিয়ে একটা ফ্লেম জেনারেট করা হবে, তারপরে সেই ফ্লেম দিয়ে তোমার স্টিলের সারফেসকে হিট আপ করা হবে। এখন স্টিলের সারফেসকে আমি কতক্ষণ হিট আপ করবো বা কোন ফেজে হিট আপ করবো, এটা একটা ফ্যাক্ট। আমি স্টিলের সারফেসটাকে অস্টেনাইট ফেজে নিয়ে যাব বা গামা ফেজে নিয়ে যাব। গামা ফেজে নিয়ে যাওয়ার পরে তারপরে এই সারফেসের উপরে আমি ওয়াটার স্প্রে করব। ওয়াটার স্প্রে যখনই করা হবে তখন কি হবে? সারফেসটা তাড়াতাড়ি কুল হয়ে যাবে এবং আমরা হার্ড একটা সারফেস পাবো। তো এইটাকে আমাদের বলা হচ্ছে ফ্লেম হার্ডেনিং, মানে ফ্লেম দিয়ে হার্ডনেসটা জেনারেট করা হবে, কিন্তু এখানে কোনো ধরনের কার্বন বা নাইট্রোজেনকে প্রবেশ করানো হবে না, অ্যাড করা হবে না। তো সেজন্য কি হচ্ছে, এখানে কোনো কম্পোজিশনের চেঞ্জ হচ্ছে না। কিন্তু উপরের যে 3-4টা মেথড আমরা দেখলাম, সেখানে কি হচ্ছে, কার্বন নাইট্রোজেনকে অ্যাড করা হচ্ছে স্টিলের সাথে। তো অ্যাড যখন করা হচ্ছে তখন তার কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন আসো 5 নাম্বার যে প্রসেস, সেটা হচ্ছে ইন্ডাকশন হার্ডেনিং। আচ্ছা, ইন্ডাকশন হার্ডেনিংটা কি? ইন্ডাকশন হার্ডেনিং হচ্ছে, আচ্ছা ইন্ডাকশন বলতে তোমরা কি বুঝো বা সেকেন্ডারি কারেন্ট বলতে কি বুঝো? তোমরা সেকেন্ডারি কারেন্ট পড়ছো? কখন সেকেন্ডারি কারেন্ট জেনারেট হয়? ইন্ডাকশন মানে তবে বলো। স্ববিদ্যুতায়ন, মানে নিজেই স্ববিদ্যুতায়ন মানে নিজেই নিজের ভিতরে বিদ্যুৎ সৃষ্টি করে, অত ফ্লাক্সের চেঞ্জ করে। আচ্ছা, ব্যাপারটা কি আসলে স্ববিদ্যুতায়ন? তোমাকে তো একটা প্রাইমারি সোর্স অবশ্যই রাখতে হবে, প্রাইমারি কারেন্টের সোর্স রাখতে হবে নাকি? এখানে জিতে পারতে হবে। আচ্ছা, ধরো একটা শাফট টাইপের বা একটা রড টাইপের কম্পোনেন্ট, হ্যাঁ, এই রড টাইপের কম্পোনেন্টের চারিদিকে একটা স্টিলের কয়েল আছে, বা একটা স্টিলের কয়েলের মধ্যে তোমার কি করা হয়েছে, এই রডটাকে ঢুকানো হয়েছে। এরপরে এই কয়েলের মধ্যে কি করা হচ্ছে? কারেন্ট পাস করা হচ্ছে, প্রাইমারি কারেন্ট যেটাকে আমরা বলবো। তো কারেন্ট যখন পাস করা হবে তখন যেখানে কারেন্ট থাকে সেখানে কি থাকে? ম্যাগনেটিক ফিল্ড থাকে নাকি? কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস করা হবে তখন কি তৈরি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ড কি করবে? তোমার ওই স্টিলের রডের সারফেসে আরেকটা সেকেন্ডারি কারেন্ট তৈরি করবে। জি ম্যাডাম, আবেশী। হ্যাঁ,
হ্যাঁ আবেশী মানে বাংলায় যেটা তোমরা বলছো, এটাই হচ্ছে তোমার ইন্ডাকশন কারেন্ট বা সেকেন্ডারি কারেন্ট। এখন এই সেকেন্ডারি কারেন্ট বা ইন্ডাকশন কারেন্ট দিয়ে কিন্তু এই ইন্ডাকশন হার্ডেনিংটা করা হয়। একটা কয়েলের মধ্যে তুমি স্যাম্পলকে রেখে দিবা, কয়েলের মধ্যে দিয়ে প্রাইমারি কারেন্ট পাস করবা এবং ইনডিউসড কারেন্ট বা সেকেন্ডারি কারেন্ট বা এডি কারেন্ট যেটা তৈরি হবে সেটা স্টিলের সারফেস দিয়ে পাস হবে এবং সেই সারফেসটাকে এরপর তুমি কুল করবা, তাহলে কি তৈরি হয়ে গেল? সারফেসটা তোমার হার্ড হয়ে গেল। আচ্ছা সারফেসটা কেন হার্ড হচ্ছে? তোমাদের মনে এই কোশ্চিন একবারও জাগলো না যে সারফেস কেন হার্ড হচ্ছে? বলো তো। ম্যাম অতি সাডেন কুল বেশি করলে আমি কিন্তু বারবার বলছি যে সাডেন কুল করা হচ্ছে। হ্যাঁ, ফ্লেম হার্ডেনিং বা ইন্ডাকশন হার্ডেনিং এর ক্ষেত্রে ফ্লেম হার্ডেনিং এ তো তোমার ওয়াটার স্প্রে করা হচ্ছে, তো ওয়াটার যখন স্প্রে করা হবে তখন সাডেন কুলিং হবে। হ্যাঁ, তো সাডেন কুলিং হলে কি আসলে হার্ডনেস বাড়বে বা বাড়তেছে? ম্যাডাম আপনি যেটা বললেন ম্যাডাম, ওই কারেন্টটা পাস হলে হচ্ছে জিনিসটা হিট হয়ে যায় নরমালি, তারপরে হ্যাঁ কুল করলে ঠিক আগের যেটা বললেন যে ফ্লেম হার্ডেনিং, ঠিক ওটার মতোই তো হচ্ছে, খালি এখানে ফ্লেম ইউজ করা হচ্ছে না, এটাই। হ্যাঁ, কথা হচ্ছে যে একই, যে আমি হচ্ছে যে অস্টেনাইট ফেজে নিয়ে যাচ্ছি, এখন সেটা ফ্লেমের মাধ্যমে নিয়ে যাই বা ইনডিউস কারেন্টের মাধ্যমে নিয়ে যাই, যে কোনো একটা ভাবে নিয়ে গেলেই হবে। কিন্তু অস্টেনাইট ফেজে নিয়ে গিয়ে যখন আমি কুল করব, তখন কুল করলে কেন এটাতে হার্ডনেস বেশি থাকছে বা অস্টেনাইট ফেজটাতে কেন আমি নিয়ে যাচ্ছি, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা হচ্ছে যে তোমাদের যে ফেজ ডায়াগ্রাম ক্লাস করানো হবে না, ফেজ ডায়াগ্রাম যেটা দেখানো হবে ডিটেইলস এ, ওইখানে জি খোঁজার ম্যাম। চেষ্টা করবা। যদি না পাও তাহলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা। হ্যাঁ, কারণ ফেজ ডায়াগ্রাম পড়ানোর সময় এই জিনিসটা তোমাদের বুঝে যাওয়ার কথা বা টিচারের হালকা হাইলাইট করার কথা। আমি জানি না যে টিচার পড়াবে বা কে পড়াচ্ছে তোমাদের এটা। কায়ুম, ফার্স্ট পার্ট কে পড়াচ্ছে আমার সাথে? ম্যাডাম সম্ভবত খায়রুল স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যদি তখন ওই ক্লাসে অ্যান্সার না পাও তাহলে আমাকে জিজ্ঞেস করবা, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অবশ্য হচ্ছে যে আমি যখন প্রসেস গুলোকে ডিটেলস তোমাদেরকে স্লাইড আকারে পড়াবো বা দেখাবো নেক্সট ক্লাসে, তখন হচ্ছে যে তোমরা এটার ব্যাপারে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। ম্যাম কোশ্চেন দুইটা আবার একটু বলবেন? কোশ্চিন দুটো, আচ্ছা তুমি যখন একটা হচ্ছে যে কার্বন যখন স্টিলের মধ্যে বাড়ে, হ্যাঁ যেমন কার্বন নাইট্রাইডিং বা সায়ানাইডিং, এগুলোতে কার্বন বা নাইট্রোজেন বাড়তেছে। কার্বন বা নাইট্রোজেন যখন বেশি থাকে তখন কি হয়, এমনিতে হার্ডনেস বেড়ে যায়। কার্বন হার্ডনেস বাড়ায় দেয়। যেমন আমরা স্টিল বা কাস্ট আয়রনের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে কাস্ট আয়রনের তোমার হার্ডনেস অনেক বেশি, অন্যদিকে স্টিলের হার্ডনেস কম, তাই না? তো কাস্ট আয়রনের হার্ডনেস বেশি, এর কারণ কি? এর কারণ হচ্ছে কাস্ট আয়রনের মধ্যে কার্বনের পার্সেন্টেজ বেশি থাকে। এটা গেল কম্পোজিশনের ব্যাপার, যেটা হার্ডনেস এর সাথে রিলেটেড। কিন্তু আমরা ফ্লেম হার্ডেনিং আর ইন্ডাকশন হার্ডেনিং এ কিন্তু কম্পোজিশন চেঞ্জ করতেছি না, স্টিলকে জাস্ট অস্টেনাইট ফেজে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে কুল করছি। এখন অস্টেনাইট ফেজ থেকে যখন আমি কুল করব তখন কিভাবে আসলে হার্ডনেসটা ডেভেলপ করবে? আমার তো এখানে কম্পোজিশন চেঞ্জ হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এখানে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ বা অন্য কোনো ব্যাপার স্যাপার আছে। সেইটা কি? সেইটা হচ্ছে যে তোমরা জানার চেষ্টা করবা, যদি জানতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবা নেক্সট ক্লাসে, কিংবা যখন আমি প্রসেসের ভেতরে পড়বো তখন এমনি বলবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট কি? ইন্ডাকশন হার্ডেনিং। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো আবার ক্লাস আছে নাকি? 11টা বেজে গেছে। জি ম্যাম। আচ্ছা তোমাদের সাথে আমার সেশনাল কবে আছে? ম্যাম পরশুদিন। পরশুদিন? জি ম্যাম। আচ্ছা তোমাদের সেশনাল রিপোর্টের কি অবস্থা? রিপোর্টের টপিক গুলো আমি দিয়ে দিছিলাম যে কি কি নিয়ে তোমরা রিপোর্ট সাবমিট করবা। ম্যাম রিপোর্ট যখন ম্যাম আমরা তৈরি করব ম্যাম, আমরা পুরোটাই কি ম্যাম নেটের আর বইয়ের সাহায্য নেব ম্যাম? মানে আমাদের তো ম্যাম একটু প্রবলেম হচ্ছে আর কি টপিকটা বুঝতে পুরোপুরি। কি হয়েছে বলো? ম্যাম আমরা যে রিপোর্ট তৈরি করব ম্যাম, মানে আমরা তো ইন্টারনেটের সাহায্য নেব ম্যাম, গুগলের আর কি ম্যাম। মানে ইন্টারনেটের গুগল সাহায্য নিতে পারো, আগে যে বই পড়ছো সেই বইয়ের সাহায্য নিতে পারো, জি ম্যাম। তাই না? এবং আমি যে টপিক গুলো দিছি এগুলো তোমরা গুগলে সার্চ দাও, গুগলে সার্চ দিলে হাজার হাজার জিনিসপত্র চলে আসবে, হাজার হাজার সাইট আসবে। হ্যাঁ, তো সেখান থেকে দেখে নিয়ে তোমরা সুন্দর করবে রিপোর্টটা রেডি করবা। জি ম্যাম। ঠিক আছে?
জি ম্যাম। আর তোমরা যে রিপোর্ট বানাবে আমি ম্যাম বলছি তোমাদের কম্প্রেশন report- টেস্টিং এন্ড কম্প্রেশন হ্যাঁ বলো। ম্যাম কম্প্রেশন টেস্টিং এন্ড আর কম্প্রেশন স্ট্রেংথ টেস্টিং এই দুটো তো ম্যাম একই অর্থ বহন করে তাই না ম্যাম? কম্প্রেশন স্ট্রেংথ বলে না, এটাকে বলে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টিং, যেটা আমরা কম্প্রেশন টেস্টিং এর মাধ্যমে বা ইটিএম এর মাধ্যমে মেজার করে থাকি। বুঝে গেছে? জি ম্যাম। শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম পেয়েছি। আর কি কি ছিল তোমাদের টপিকের মধ্যে, কি কি প্রবলেম ছিল মানে যেটা নিয়ে তোমরা কনফিউজড বা কি কি ছিল তোমাদের টপিকে? ম্যাম মানে টপিকটার নাম ছিল ম্যাম কম্প্রেশন টেস্টিং, আর ওটাতে বলছিলেন ইন্ট্রোডাকশন টু কম্প্রেসিভ স্ট্রেংথ আর ইন্ট্রোডাকশন টু প্রিন্সিপাল অফ কম্প্রেসিভ। ইন্ট্রোডাকশন টু স্ট্রেংথ। হ্যাঁ, তো এগুলো ইন্ট্রোডাকশন টু স্ট্রেংথ মানে কি, স্ট্রেংথ কি, তাই তো তোমরা ইন্ট্রোডাকশন টু কম্প্রেস ইন্ট্রোডাকশন টু কম্প্রেসিভ স্ট্রেংথ শোনা যাচ্ছে না কথা ঠিক মতো। স্ট্রেংথ। তোমাদেরকে টেনজাইল স্ট্রেংথ যেভাবে পড়াইছি না, জি ম্যাম। টেনজাইল টেস্ট, হ্যাঁ ঠিক আছে, তোমরা চেষ্টা করবা। টপিক গুলো কি ওইভাবে দেয়া নাই মোটামুটি? জি ম্যাম। কম্প্রেশন টেস্টিং এর ভেতরে স্ট্রেংথ কম্প্রেশন টেস্টিং এর ভেতরে কয়েকটা আছে, যে ইন্ট্রোডাকশন টু কম্প্রেসিভ স্ট্রেংথ, তারপর প্রিন্সিপাল হ্যাঁ, অফ তো কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেশন টেস্টের মাধ্যমে তোমরা কি বের করবা? কম্প্রেসিভ স্ট্রেংথ বের করবা না? টেনজাইল টেস্টের মাধ্যমে আমরা কি বের করি? টেনজাইল স্ট্রেংথ বের করি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। টেনে ধরে আমরা স্ট্রেংথ বের করবো সেটা, হ্যাঁ, যে ম্যাক্সিমাম কোন স্ট্রেংথে তার ফ্র্যাকচার হচ্ছে। আর অন্যদিকে কম্প্রেশনের ক্ষেত্রে কি, কম্প্রেস করে হ্যাঁ চেপে ধরে আমরা হচ্ছে যে সে ম্যাক্সিমাম কতটুকু লোড নিতে পারে সেটা আমরা বের করবো। তো কাহিনী তো একই। আর তোমাদের টেনজাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ, তো কি জানি বলে, হ্যাঁ কি কোর্স ছিল তোমাদের, কি কোর্স ছিল আগে? ম্যাটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন কোর্স ছিল না? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, তো ওই কোর্সে তখন পড়ানো হয়নি? আমি না, ma'am, নিয়েছিলাম মনে হয় তোমাদের। কম্প্রেশন টেস্টিংটা পড়ানো হয়নি ম্যাম। টেনজাইল আর কম্প্রেসিভ পড়ানো হয়নি? ম্যাডাম টেনজাইল আর হার্ডনেস এর উপর আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল ম্যাডাম, কিন্তু কম্প্রেশনটা মানে পড়ানো হয়নি বা অ্যাসাইনমেন্টও দেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা রিপোর্ট রেডি করো সুন্দরভাবে, নেট দেখে বই দেখে রিপোর্ট রেডি করো, দরকার পড়লে আমি লেকচার করে দেবো এটার উপর। ঠিক আছে? ঠিক আছে। আর এটা এমন কিছু কঠিন কিছু টপিক না, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল বেসিক টপিক। তোমরা এখন থার্ড ইয়ারে এই টপিকের উপর খুব ইজিলি তোমরা একটা রিপোর্ট লিখতে পারবা যদি তোমরা চাও। হ্যাঁ, এবং এখন থার্ড ইয়ারে চলে আসছে, অনেক কিছুই আছে যেটা টিচার জাস্ট বলে দেবে, তোমাদেরকে রেডি করতে হবে। হ্যাঁ, এই অ্যাবিলিটিটা ডেভেলপ করতে হবে ধীরে ধীরে। বুঝে গেছে? তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরশুদিন বিকেলে কথা হবে তোমাদের সাথে সেশনালের রিপোর্ট নিয়ে, এবং ওই দিন আমি সেশনালের রিপোর্ট দেখবো এবং রিপোর্ট নিয়েই কথা বলবো। ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।